প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সংবিধানের সপ্তম ভাগ নির্বাচন থেকে শুরু করব। চলুন শুরু করা যাক। সপ্তম ভাগ নির্বাচন। অনুচ্ছেদ রয়েছে 118 থেকে 126 পর্যন্ত। এই 118 থেকে 126 অনুচ্ছেদ মনে রাখার কৌশল। মনে রাখবেন, 118তে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করে তার দায়িত্ব কর্মচারীগণকে দিলে তারা ভোটার তালিকায় নামভুক্তির সময় নির্বাচন সম্পর্কে নির্বাচনের বৈধতা কমিশনকে জানান। আর একবার দেখে নিন। 118তে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করে তার দায়িত্ব কর্মচারীগণকে দিলে তারা ভোটার তালিকায় নামভুক্তির সময় নির্বাচন সম্পর্কে নির্বাচনের বৈধতা কমিশনকে জানান। এখান থেকে মনে রাখবো, 118তে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, দায়িত্ব থাকলে হবে 119, কর্মচারীগণকে থাকলে হবে 120, ভোটার তালিকায় থাকলে হবে 121, নামভুক্তির থাকলে হবে 122, সময় থাকলে হবে 123, নির্বাচন সম্পর্কে থাকলে হবে 124, নির্বাচনের বৈধতা থাকলে হবে 125, কমিশন থাকলে হবে 126 নম্বর অনুচ্ছেদ। এখন আমরা অনুচ্ছেদগুলো একবার দেখে নিব। 118 নম্বর অনুচ্ছেদে রয়েছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। 119 নম্বর অনুচ্ছেদে রয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব। 120 নম্বর অনুচ্ছেদে রয়েছে নির্বাচন কমিশনের কর্মচারীগণ। 121 নম্বর অনুচ্ছেদে রয়েছে প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা। 122 নম্বর অনুচ্ছেদে রয়েছে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা। 123 নম্বর অনুচ্ছেদে রয়েছে নির্বাচন অনুষ্ঠানের সময়। 124 নম্বর অনুচ্ছেদে রয়েছে নির্বাচন সম্পর্কে সংসদের বিধি প্রণয়ন ক্ষমতা। 125 নম্বর অনুচ্ছেদে রয়েছে নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা। 126 নম্বর অনুচ্ছেদে রয়েছে নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। এখন আমরা শিখব সংবিধানের অষ্টম ভাগ সম্পর্কে। সংবিধানের অষ্টম ভাগ হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এখানে অনুচ্ছেদ রয়েছে 127 থেকে 132 পর্যন্ত। 127 থেকে 132 নম্বর অনুচ্ছেদ মনে রাখার কৌশল। মনে রাখবেন, 127-এ মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে নিরীক্ষকের দায়িত্ব, তারপর নিরীক্ষকের কর্মের মেয়াদ, তারপর হচ্ছে অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক, তারপর হচ্ছে হিসাব রক্ষার আকার ও পদ্ধতি, তারপর হচ্ছে রিপোর্ট উপস্থাপন। আপনারা দুই একবার দেখে নিলে আশা করি মনে থাকবে। এখন আমরা অনুচ্ছেদগুলো শিখব। 127 নম্বর অনুচ্ছেদে রয়েছে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা। 128 নম্বর অনুচ্ছেদে রয়েছে মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব। 129 নম্বর অনুচ্ছেদে রয়েছে মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ। 130 নম্বর অনুচ্ছেদে রয়েছে অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক। 131 নম্বর অনুচ্ছেদে রয়েছে প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি। 132 নম্বর অনুচ্ছেদে রয়েছে সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন। এখন আমরা যাব সংবিধানের নবম ভাগে। সংবিধানের নবম ভাগ বাংলাদেশের কর্মবিভাগ। এখানে অনুচ্ছেদ রয়েছে 133 থেকে 141-এর গ পর্যন্ত। 133 নম্বর অনুচ্ছেদ মনে রাখবো যেভাবে, নিয়োগ ও কর্মের শর্তাবলী। 133 নম্বর অনুচ্ছেদ হচ্ছে নিয়োগ ও কর্মের শর্তাবলী। মনে রাখবো যেভাবে, এক শর্তে 33 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। কি এক শর্তে 33 জন কর্মী নিয়োগ দেওয়া হবে? এখান থেকে এক শর্ত থেকে 33 জন থেকে 33, মোটে হয় 133। 133 নম্বর অনুচ্ছেদে কী রয়েছে তাহলে? নিয়োগ ও কর্মের শর্তাবলী। 134 নম্বর অনুচ্ছেদ কর্মের মেয়াদ। মনে রাখবো যেভাবে, কর্মীদের কর্মের মেয়াদকাল 134 দিন হবে। মনে রাখবেন, কর্মীদের কর্মের মেয়াদকাল 134 দিন হবে। তো কর্মের মেয়াদকাল থেকে কর্মের মেয়াদকাল 134 দিন থেকে 134 নম্বর অনুচ্ছেদ। 135 নম্বর অনুচ্ছেদ অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি। মনে রাখবো যেভাবে, 135তম দিনে সরকারি কর্মচারীদের বরখাস্ত করা হয়। মনে রাখবেন, 135তম দিনে সরকারি কর্মচারীদের বরখাস্ত করা হয়। 135তম দিন থেকে হবে 135 নম্বর অনুচ্ছেদ, আর সরকারি কর্মচারীদের বরখাস্ত থেকে হবে অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি। 136 নম্বর অনুচ্ছেদ কর্মবিভাগ পুনর্গঠন। মনে রাখবো যেভাবে, 136তম দিনে আবার কর্মবিভাগ পুনর্গঠন করা হয়। খেয়াল করবেন, 135তম দিনে সরকারি কর্মচারীদের বরখাস্ত করা হয়, আর 136তম দিনে কর্মবিভাগ পুনর্গঠন করা হয়। এই 136তম দিন থেকে 136 নম্বর অনুচ্ছেদ কর্মবিভাগ পুনর্গঠন থেকে হবে কর্মবিভাগ পুনর্গঠন।
137 নম্বর অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা। মনে রাখবো 37তম বিসিএসে এই প্রশ্নটি এসেছিল। এই 37তম থেকে 137 সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা, একে সংক্ষেপে বলা হয় পিএসসি বা বিপিএসসি। এই বিপিএসসি প্রশ্নটা এসেছিল 37তম বিসিএসে, তাই মনে রাখবো 37 থেকে 137 নম্বর অনুচ্ছেদ। 138 থেকে 141 নম্বর অনুচ্ছেদ মনে রাখার কৌশল। মনে রাখবেন 137-এ কমিশন প্রতিষ্ঠার পর সদস্য নিয়োগ দিতে হয়, তারপরে পদের মেয়াদ ঠিক করতে হয়, তারপরে দায়িত্ব দিতে হয়, তারপর রিপোর্ট উপস্থাপন করতে হয়। কীভাবে মনে রাখবো? 137-এ কমিশন প্রতিষ্ঠার পর সদস্য নিয়োগ, পদের মেয়াদ, দায়িত্ব আর রিপোর্ট। 137 নম্বর অনুচ্ছেদে আমরা শিখেছি সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা। 138 নম্বর অনুচ্ছেদে হবে সদস্য নিয়োগ। 139 নম্বর অনুচ্ছেদে আছে পদের মেয়াদ। 140 নম্বর অনুচ্ছেদে রয়েছে কমিশনের দায়িত্ব। 141 নম্বর অনুচ্ছেদে রয়েছে বার্ষিক রিপোর্ট। ডিয়ার স্টুডেন্টস, এই 141-এর ক, খ, গ তিনটা অনুচ্ছেদেই পাশাপাশি রয়েছে, আমরা একটু খেয়াল করব। 141-এর ক নম্বর অনুচ্ছেদ জরুরি অবস্থা ঘোষণা। যেভাবে মনে রাখবো, জরুরি অবস্থার সময় একা একা চলতে হয়। এই একা একা থেকে 141 আর একার ক থেকে ক, এই হচ্ছে 41-এর ক। 41-এর খ নম্বর অনুচ্ছেদ জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ। যেভাবে মনে রাখবো, জরুরি অবস্থা ঘোষণার পরে জরুরি অবস্থার সময় নির্ধারণ করতে হয়, তাই জরুরি অবস্থার ঘোষণা 141-এর ক হলে জরুরি অবস্থার সময় হবে 141-এর খ। 141-এর গ নম্বর অনুচ্ছেদ জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ। মনে রাখবো, যেভাবে জরুরি অবস্থার সময় শেষ না হলে মৌলিক অধিকারসমূহ স্থগিত হয়ে থাকে, তাই জরুরি অবস্থার সময় 141-এর খ হলে মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ 141-এর গ হবে। এখন আমরা দেখব দশম ভাগ, সংবিধান সংশোধন। এই দশম ভাগে সংবিধান সংশোধন অধ্যায়টিতে অনুচ্ছেদ রয়েছে মাত্র একটি, সেটি হচ্ছে 142 নম্বর অনুচ্ছেদ। এটা সবারই মনে থাকবে। 142 নম্বর অনুচ্ছেদ হলো সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। এখন হচ্ছে একাদশ ভাগ। এই অধ্যায়টার নাম হচ্ছে বিবিধ। এই একাদশ ভাগে অনুচ্ছেদ রয়েছে 143 থেকে 153 পর্যন্ত। অনুচ্ছেদ 143 প্রজাতন্ত্রের সম্পত্তি। মনে রাখবো, প্রজাতন্ত্রের সম্পত্তিকে আমি ভালোবাসি। এই ভালোবাসাকে কি বলা হয়? আই লাভ ইউ। এখানে আই হচ্ছে একটা ওয়ার্ড, লাভ হচ্ছে 4টা ওয়ার্ড, ইউ হচ্ছে 3টা ওয়ার্ড। এইখান থেকে হচ্ছে 143 143। 144 নম্বর অনুচ্ছেদ হচ্ছে সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। সম্পত্তি 143 নম্বর অনুচ্ছেদ ছিল, মনে রাখবেন। তার সাথে কারবার এক যুক্ত করলে হয় কারবার ও সম্পত্তি 144। তাহলে 144 নম্বর অনুচ্ছেদে রয়েছে সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। 145 নম্বর অনুচ্ছেদ চুক্তি ও দলিল। 145-এর ক হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। এই 145 এবং 145-এর ক যেভাবে মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পরে অগণিত চুক্তি ও আন্তর্জাতিক চুক্তি হয়। এই 1945 সাল থেকে 145 নম্বর অনুচ্ছেদ, এই চুক্তি থেকে চুক্তি হলো 145 আর আন্তর্জাতিক চুক্তি হলো 145-এর ক। 146 থেকে 153 অনুচ্ছেদ মনে রাখার কৌশল। 146-এ মামলা, তারপর পারিশ্রমিক, তারপর শপথ, তারপর হেফাজত, তারপর বিধান, তারপর হচ্ছে রহিতকরণ, তারপর ব্যাখ্যা, তারপর হচ্ছে পাঠ। আর একবার দেখে নেবেন। 146-এ মামলা, পারিশ্রমিক, শপথ, হেফাজত, বিধান, রহিতকরণ, ব্যাখ্যা, পাঠ। তাহলে 146-এ কী থাকলো? মামলা। পারিশ্রমিক থাকলে হবে 147, শপথ থাকলে হবে 148, হেফাজত থাকলে হবে 149, বিধান থাকলে হবে 150, রহিতকরণ থাকলে হবে 151, ব্যাখ্যা থাকলে হবে 152 আর পাঠ থাকলে হবে 153। এখন আমরা অনুচ্ছেদগুলো দেখে নেব। 146 নম্বর অনুচ্ছেদ বাংলাদেশের নামে মামলা। 147 নম্বর অনুচ্ছেদে কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি। 148 নম্বর অনুচ্ছেদ পদের শপথ। 149 নম্বর অনুচ্ছেদ প্রচলিত আইনের হেফাজত। 150 নম্বর অনুচ্ছেদ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী। 151 নম্বর অনুচ্ছেদ রহিতকরণ। 152 নম্বর অনুচ্ছেদ ব্যাখ্যা। সর্বশেষ অনুচ্ছেদ 153 নম্বর প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য
পাঠ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 থেকে 153 নম্বর অনুচ্ছেদের প্রতিটি অনুচ্ছেদের নিচেই আমার লাল কালার দিয়ে হাইলাইট করা আছে। এই হাইলাইটসগুলোর সাথে টেকনিকগুলো মিলে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বা বুঝতে সুবিধা হবে আপনাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব সংবিধানের তফসিল সমূহ। এই তফসিলের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখব, বাংলাদেশের সংবিধান শুরু হয় প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয় তফসিল দিয়ে। সংবিধানের তফসিল 7টি, সেটি মনে রাখার কৌশল। মনে রাখবেন, কার্যকর আইন, তারপর রাষ্ট্রপতি নির্বাচন, তারপর হচ্ছে শপথ ঘোষণা, তারপর অস্থায়ী বিধানাবলী, তারপর 7ই মার্চ, তারপরে হচ্ছে 25শে মার্চ, তারপরে হচ্ছে 10ই এপ্রিল। শেষের 3টা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে মার্চ মাস, তারপরে এপ্রিল মাস। এই মার্চ মাসের 7ই মার্চ আবার 25শে মার্চের আগে, তাহলে কি হলো, 7ই মার্চ, এরপর 25শে মার্চ, এরপর 10ই এপ্রিল। এই তফসিলের প্রথম তফসিলটা হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। এটা বলা হয়েছিল কার্যকর আইন থাকলে প্রথম তফসিল। দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি নির্বাচন বা বিলুপ্ত। এই দ্বিতীয় তফসিলটা হচ্ছে 4র্থ সংশোধনীর 30 ধারা মোতাবেক। তাই দ্বিতীয় তফসিল মনে রাখবো রাষ্ট্রপতি নির্বাচনে। তৃতীয় তফসিল শপথ ও ঘোষণা। শপথ ও ঘোষণা থাকলে হবে তৃতীয় তফসিল। 4র্থ তফসিল ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। এই অস্থায়ী বিধানাবলী থাকলে হবে 4র্থ তফসিল। এখন আমরা যাব পঞ্চম তফসিলে। পঞ্চম তফসিল 1971 সালের 7ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ। তাহলে 7ই মার্চ থাকলে পঞ্চম তফসিল। ষষ্ঠ তফসিল 1971 সালের 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। তাহলে 25শে মার্চ থাকলে বুঝবো এটা ষষ্ঠ তফসিল। সপ্তম তফসিল 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। দেখেন, 10ই এপ্রিল থাকলে বুঝবো সপ্তম তফসিল। এই হচ্ছে আমাদের সংবিধানের 7টি তফসিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই সংবিধানের 153টি অনুচ্ছেদ এবং 7টি তফসিল কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই সংবিধানের নোটসগুলো যদি আপনারা 2-3 বার দেখেন, আশা করি আপনাদের মাথায় গেঁথে যাবে, আপনাদের মনে থাকবে, পরীক্ষার হলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এর পরবর্তী ক্লাসে আমরা সংবিধানের সংশোধনীসমূহ শেখা শুরু করব। তো ভালো থাকবেন সবাই।